আজ গোটা দিনটা যেন রবিময়। গোটা বিশ্বের সাথে আজ আমাদের রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে একজন কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, ছোট গল্পকার, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী এবং একজন দার্শনিক। 1861 সালের 7ই মে বাংলার হিসেবে 1268 সনের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি লিখেছিলেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবারে চাই। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ এই সুন্দর ভুবনকে কবি বিদায় জানালেও তার অমর সৃষ্টির মাধ্যমে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। জন্মদিন নিয়ে কবিগুরুর কোনো বিশেষ অনুভূতি থাকলেও জনসমক্ষে নাকি উনি তা প্রকাশ করেননি। তার জন্মদিনে একটি সম্বর্ধনা ভাষণে কবি বলেছিলেন, কত 25শে বৈশাখ চলে গিয়েছে, তারা অন্য তারিখের চেয়ে কিছুমাত্র বড় করে আমার কাছে প্রকাশ করেনি। তবে আজ গুরুদেব বেঁচে থাকলে হয়তো দেখতেন 25শে বৈশাখ বাঙালির জীবনে প্রধান এক সাংস্কৃতিক পার্বণের রূপ নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন, আর 25শে বৈশাখ মানেই আমাদের প্রাণের উৎসব। তাই আজ 25শে বৈশাখ উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক ডক্টর নারায়ণ ভট্টাচার্য এবং রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। যেমনটা আমি যখনই প্রণবদা অনুষ্ঠানে থাকেন আর আমি বলি যে প্রণবদা আছেন আর কবিতা শুনবো না, তা কি করে হয়? আর আজ 25শে বৈশাখে রবি ঠাকুরের আবৃত্তি কবিতায় পাঠ শুনেই নিশ্চয়ই আমরা অনুষ্ঠান শুরু করবো। প্রণবদা, কি শোনাচ্ছেন আজ? চলো, শুরুতে আমার বন্ধু কবি রামচন্দ্র পালের লেখা দিয়ে শুরু করছি। আচ্ছা। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তাঁরই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। যেদিন তুমি দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ফুলের কালো, তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও একটি দুটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কি সুর। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। বুকের মধ্যে হারমোনিয়াম,
আঙুলে বাউল। বাহ, অসাধারণ একটি লেখা এবং অসাধারণ পাঠ। এত সুন্দর একটি অনুষ্ঠানের শুরুটা খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ দাদা। এই ধরনের আর কবিগুরুকে এভাবে মানুষ বাঙালিরাই হয়তো পায় কাছে, যেমনটা এই কবিতাতে একদম আপনি কবিতা আপনি পাঠ করলেন। নিবিড় করে এত পাওয়া। নিবিড় করে পাওয়া রবি ঠাকুরকে। নারায়ণবাবু, এই যে আজ প্রথমেই জানবো আপনার কাছে, আজ রবি উৎসব কিভাবে পালন করলেন আপনি? 25শে বৈশাখের এই উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আজকে 164তম হুম, জন্মদিন, 163তম হুম, জন্ম জয়ন্তী বর্ষ। হুম, এই শুভ মুহূর্ত বছরে একবারই আমাদের কাছে আসে। একদম। এই শুভ দিনে প্রাণের কবিকে প্রণাম। রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্য, আর 25শে বৈশাখ আমাদের একটি সাংস্কৃতিক দিন। হুম, এই দিনটিকে পালন করার জন্য তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এই মানসিকতাকে দূর করে সত্যিকারের অর্থেই রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা করতে হবে, জানতে হবে হুম, তিনি কে, এই মানুষটি কে। একদম। আপনি শুরুতেই বলেছেন, খুব সুন্দরভাবেই নান্দি মুখটা করেছেন, যে তিনি কবি, তিনি চিত্রকর, তিনি প্রাবন্ধিক, তিনি গায়ক, তিনি গীতিকার, নানা পরিচয় তার। হুম, কিন্তু আমার মনে হয় এমনভাবে যদি একটি তালিকা তৈরি করা হয় যে রবীন্দ্রনাথ কে ছিলেন, বা রবীন্দ্রনাথ কি, বা রবীন্দ্র সত্তার একটা সর্বাত্মক পরিচয় কি হতে পারে, হুম, তালিকাবোধ দীর্ঘ থেকে দীর্ঘতরই তারা হয়ে হবে। যাবে একদম। তবুও হুম, একটা অসন্তুষ্টি থেকে যাবে, যে আরো সব কিছু রয়ে গেল কথাই বোধহয়। বোধ হয় বলা হলো না। আরো কিছু রয়ে গেল, আরো কিছু রয়ে গেল। কবি কামিনী রায় খুব সুন্দরভাবে কবিকে স্মরণ করে বলেছেন, হুম, হেরি মধ্যাকাশে অপূর্ব ভাস্বর, বঙ্গের কি ভারতের, কে কহিবে তারে, রবি জগতের কবি, আজ কে না জানে। এই যে গর্ববোধ হুম, রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের, একান্ত রবীন্দ্রনাথ আমাদের বাংলার হয়েও হুম, তিনি বাংলার হয়ে রইলেন না, তিনি বিশ্বজনীন হয়ে গেলেন। অর্থাৎ বাংলার সীমানা ছাড়িয়ে, ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে প্রাচ্যকে তিনি বিশ্বের দরবারে হাজির করে দিলেন। আচ্ছা। অথবা সমগ্র বিশ্বকে তিনি যেন হুম, প্রাচ্যের ঐতিহ্যের মধ্যে এনে হাজির করে দিলেন। হুম, এই হলেন রবীন্দ্রনাথ। এই একদম। রবীন্দ্রনাথের পরিচয় রবীন্দ্রনাথ কিন্তু নিজেই দিয়ে গেছেন। হুম, এবং আমার মনে হয় রবীন্দ্র জন্মদিনে সেই পরিচয়ের সূত্র ধরেই আমাদের অগ্রসর হতে হবে। একদম। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, হুম, হুম, এই হোক শেষ পরিচয়। তাহলে তালিকা আমরা যতই দীর্ঘ করি না কেন, হুম, রবীন্দ্রনাথের প্রধান পরিচয়, তিনি মহামানব, তিনি মনীষী। একদম। লেখক সত্তার সঙ্গে হুম, তার মহামানবতার সত্তাটাই যেন মিশে গিয়ে একাকার হয়ে গেছে। এবং রবীন্দ্রনাথ সত্যিকারই সমগ্র বিশ্বের সর্বকালের একজন মহামানব হিসেবেই আছেন। তার এই মহামানবত্বকেই যদি আমরা আবিষ্কার করতে পারি, জীবনে অনুসরণ করতে পারি, আর জীবনকে যদি তার এই মানবতার বিশ্বজনীনতার বেদিতে হুম, আমরা উৎসর্গ না করে বরং সচেতনভাবে আত্ম উপলব্ধি করতে পারি, তাহলে বোধ হয় রবীন্দ্র জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ সঠিক হবে। এবং সার্থক হবে। রবীন্দ্রনাথ যে কথাটি বলেছেন, হুম, হ্যাঁ, পাতব আসন আপন মনের একটি কোণে, এই যে একটি কোণে
সেখানেই যদি আমি তার আসন তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি, হুম। তাহলেই রবীন্দ্রনাথের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা নিবেদন হবে। করা হবে অবশ্যই। আসবো আপনার কাছে আরেকবার। প্রণববাবু, আজকে যেটা জানতে চাইছিলাম যে আজকের দিনটা 25শে বৈশাখটা সবাই ব্যস্ত থাকে, রবীন্দ্র অনুরাগীরা স্মৃতি ব্যস্ত থাকে বিভিন্ন অনুষ্ঠানে। আপনি কিভাবে কাটালেন আজকের দিনটা? আজকে সকাল থেকে এখন পর্যন্ত হুম। এটাই রবীন্দ্রনাথকে নিয়ে আজকের দিনে মানে আচ্ছা শেষ ব্যস্ততা আর কি। আচ্ছা তো আচ্ছা সারাটা দিন রবীন্দ্রনাথকে নিয়েছিলাম। আচ্ছা। সকালে বা একটা প্রভাত ফেরি হয়েছিল হুম আমাদের এই শহরে। হুম হুম তো সেখান থেকে শুরু করে আমাদের ছন্দনীড় যে আয়োজন করে হুম হুম সেটার সঙ্গে যুক্ত হওয়া, সেইখানে যাওয়া, তারপরে আরো দুটো তিনটে অনুষ্ঠান, হুম। সেই করে করে আজকে এই ভ্যানগার্ডের এই অনুষ্ঠানটাই হবে আজকে দিনের ওই রবীন্দ্রনাথকে সঙ্গে করে চলার হুম। শেষ অনুষ্ঠান। আচ্ছা। তো প্রতিটা বছরই না আসলে ওই সারা বছর অপেক্ষা করে থাকি সেই এই দিনটার জন্য। জন্য। সারাদিন ব্যস্ত থাকবো অনুষ্ঠান নিয়ে, হুম হুম। একমাত্র এই দিনেই হয়। তাই 25শে বৈশাখ। ভীষণ ভীষণ ভাল লাগে। এবং আজকেও ঠিক তেমনি ভাবেই ভীষণ একেবারে অন্তর থেকে হুম। রবীন্দ্রনাথকে জানি না কতটুকু শ্রদ্ধা জানাতে পেরেছি, ওই যতটুকুই পেরেছি ওই শ্রদ্ধা জানিয়ে নিজেকে ধন্য বা তৃপ্ত মনে করছি। ঠিক। আহ, নারায়ণবাবু তো বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে বিশেষ করে কিভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই 25শে বৈশাখের দিনটি বাঙালির জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? পয়লা বৈশাখ কেউ যদি মনে নাও রাখে, হুম। 25শে বৈশাখ কিন্তু প্রত্যেকটা একদম বাঙালি ঠিক, মনে রাখে। ঠিক, একদম ঠিক। ওই কথাটা কিন্তু কেউ হুম। ভুলে না, হ্যাঁ। ওই দিনটি কিন্তু কেউ ভুলে না। সেই জায়গায় একটা আমি বলবো 25শে বৈশাখ বাঙালির জীবনে অনেকখানি গুরুত্বপূর্ণ। এই 25শে বৈশাখ যাকে কেন্দ্র করে 25শে বৈশাখ, হুম তাকে ঘিরে কিন্তু অনেক বাঙালি বেঁচে রয়েছেন। হুম। সুতরাং এই 25শে বৈশাখের গুরুত্ব আমরা কেউ অস্বীকার করতে পারবো পারে না। না। একদম। নারায়ণবাবু, বাঙালির নন্দনতাত্ত্বিক ইতিহাসে মানে কতখানি নিবিড় ভাবে মিশে আছে রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্রনাথ? নন্দন চর্চার ক্ষেত্রে, হুম। নন্দন চর্চার সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ কিন্তু সবার আগেই, সবার সামনেই দাঁড়িয়ে আছেন এখন। একদম অগ্রভাগে আছে। না, আচ্ছা। এই এই বিষয়ে হুম কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, হুম এবং কেউ প্রতিদ্বন্দ্বিতা দেখাতে এখন পর্যন্ত সাহস করেননি। আমরা সংস্কৃতির ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে আমরা দেখেছি কয়েকবারই রবীন্দ্র বিরোধিতা হয়েছে, হুম। কিন্তু রবীন্দ্র বৈরিতা নয়। সেখানে কিন্তু আমরা একটা ভুল করি, আচ্ছা। যে হুম যারা বলি যে আমরা অরাবীন্দ্রিক হুম হয়ে যাব, কিন্তু তারাই আবার বলেছেন যে যতই আমরা মুখে রবীন্দ্রনাথকে বিরোধিতা করি না কেন, হুম। রাতে কিন্তু রবীন্দ্রনাথের কবিতা না পড়ে আমাদের ঘুম হয় না। এটা কিন্তু বুদ্ধদেব বসুই বলেছিলেন। একদম। কারণ তারা জেনেছিলেন, তারা বুঝেছিলেন যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে, হ্যাঁ, হুম আর অন্য কিছু চিন্তা করা যায় না। যদি নিজেকে প্রতিষ্ঠিত করতেও হয়, তাহলে আগে রবীন্দ্রনাথকে মান্যতা দিতেই হবে, হুম আগে রবীন্দ্রনাথকে জানতে হবে। হয়তো আমি রবীন্দ্রনাথকে অন্ধভাবে অনুসরণ বা অনুকরণ করব না, হুম কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিলে আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার ইতিহাস, আমার সাহিত্য, আমার লৌকিক জীবন, আমার সাংস্কৃতিক জীবন সবটাই তো একটা মহাশূন্যতায় পরিণত হবে। আচ্ছা। মহাশূন্য থেকে মানুষের জীবনযাত্রা শুরু হতে পারে না। হুম একটা ইতিবাচক দিক, একটা ক্ষুদ্রে হোক, সামান্য হোক, সেখান থেকে মানুষের যাত্রা শুরু করতে হয়। হুম মহাশূন্য থেকে হয় না। মহাশূন্যতাকে পূর্ণ করে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা হুম এই মুহূর্তে আমি মনে করি খুব প্রাসঙ্গিক। কেন আমরা রবীন্দ্রনাথকে এড়িয়ে চলতে পারি না? তিনি কি বলছেন? আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ,
আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের, সুকান্ত ভট্টাচার্য, হুম, যিনি একটা স্বতন্ত্র পথ, স্বতন্ত্র মত অনুসরণ করে তিনি কবির খ্যাতি পেয়েছেন। হুম, সেই সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথের প্রতি কবিতায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। 25শে বৈশাখ কবিতায় বলছেন হুম, যে প্রার্থনা করছেন 25শে বৈশাখের দিনে হুম, যে তুমি আরো একবার রবীন্দ্রনাথের জন্ম জন্ম দাও। দাও। অর্থাৎ এক রবীন্দ্রনাথে আমরা সন্তুষ্ট নই, হুম, আমরা আরো আরো রবীন্দ্রনাথকে চাই। হুম, অর্থাৎ রবীন্দ্রনাথকে আমরা প্রতিদিন চাই, প্রতি মুহূর্তে চাই। কাজে নন্দন চর্চা বলুন, সাহিত্য চর্চা বলুন, কোনো ক্ষেত্রেই তো আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এক আমরা মুহূর্ত ভাবতে পারছি না এখনো, এবং আর কোনোদিন পারবো কিনা, হুম, অথবা আগামী প্রজন্ম সেই একটা অবস্থা সৃষ্টি করতে পারবে কিনা, সেটা এখনো বৃহৎ একটি প্রশ্নের মুখোমুখি বিষয়। ঠিক আমরা যখন এই কথাটা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে আমরা ভাবতে পারি না, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে এড়িয়ে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতির কথা ভাবতে পারি না, তখন আজকের প্রজন্ম যারা হয়তো যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে এখনো ঠিকভাবে চিনে উঠতে পারেনি, বলা হয় যে রবি হ্যাঁ, ঠাকুরকে সারা জীবনেও অনেকেই ভালো করে চিনে উঠতে পারেন না, শুধু রবি ঠাকুরের কবিতার গান, কবিতা পড়ে বা গান শুনে রবি ঠাকুরকে ভালোভাবে চেনা যায় না। এখন কথা হচ্ছে যে বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, এই জায়গাটা জানতে হবে সবারই, যে বাংলা সংস্কৃতিকে, আমার এই বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে যে প্রতিষ্ঠিত করতে রবি ঠাকুরের ভূমিকাটা কতটা অপরিসীম। প্রণব দা। কবিতা লিখে হুম, হুম, নোবেল জয় করা যায়, ঠিক আছে? একদম। একদম। এর চেয়ে তো বড় উদাহরণ বড় কিছু উদাহরণ নেই আর যে নেই। বিশ্বের কাছে ঠিক। বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে সেই তুলে ধরা বা সেই মান্যতা দেওয়া, হুম, হুম, এটাই তো যথেষ্ট উদাহরণ। একদম। একটা সুতরাং আমি তো, সর্ববৃহৎ হ্যাঁ, উদাহরণ, এই এর সুতরাং চেয়ে সেই তো জায়গায় বড় আমি তো এর উদাহরণ আর চেয়ে হতে বড় পারে আর না। উদাহরণ নেই। সুতরাং আমার আজকের প্রজন্মই বলি বা আমরা যারা রয়েছি হুম, যারাই বলি, হুম, সুতরাং রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র গান, রবীন্দ্র ভাবধারা, হুম, দর্শন হুম, বাঙালিকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে, মাথা উঁচু করার সুযোগ দিয়েছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। একদম। এখন না, বলুন। এর হ্যাঁ। সঙ্গে আমি একটু মানে আবার একটু হুম, সংযোজন করি। প্রণববাবু যে কথাটা বলেছেন হুম, একেবারে মুখ্যম কথা, হুম, যে এশিয়াবাসী হিসেবে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার, সাহিত্যে নয়, হুম, নোবেলের ইতিহাসে প্রথম তিনি মানে সেই সম্মান পেয়েছিলেন। হুম, এটা আমরা বাঙালি হিসেবে না, আমরা মনে করি সমগ্র এশিয়াবাসীর কাছে একটা গর্বের। এই রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বিশ্বকে জানান দিয়েছিলেন হুম, বাংলার সংস্কৃতিকে, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে। বিশ্বভারতী হলো তার শ্রেষ্ঠ আরেকটি উদাহরণ। না, হুম, তার যে অবশ্যই। ভাবনা, তার শিক্ষা ভাবনা, মননের ইতিহাস, সেখানে বিশ্বভারতী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সারা পৃথিবীর কাছে কিন্তু এখনো প্রতিষ্ঠিত আছে। প্রথমে শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়, তারপরে বিশ্বভারতী। এই বিশ্বভারতী প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একটি পত্রে বলেছিলেন যে এই অঙ্গনে, আমি শান্তিনিকেতনের অঙ্গনে আমি বিশ্বভারতীকে, বিশ্ব জ্ঞানকে, বিশ্ব চর্চাকে আমি সামিল করতে চাই। তিনি সফল হয়েছেন। আজকে আমরা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো দেখতে পাচ্ছি নানা ধরনের প্রতিকূলতা দেখতে পাচ্ছি, নানা সমস্যার কথা শুনতে পাচ্ছি। হুম, আমরা হয়তো রবীন্দ্রনাথের আদর্শ থেকে খানিকটা দূরে সরে আসার চেষ্টা করছি, হুম, যে আমরা রবীন্দ্রনাথকে যেন ঠিক মানতেও পারছি না, অস্বীকার করতেও পারছি না। এইসব ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে, হুম, বিক্ষিপ্তভাবে ঘটছে। হুম, দেখুন, সেই শান্তিনিকেতন বিশ্বভারতের আগেই দেখা গেছে সেখানে চীন থেকে আসছেন, চীনা ভবন প্রতিষ্ঠা করছেন। হুম, জাপান থেকে আসছেন, অ্যান্ড্রুস সাহেব এসছেন, আলমহার্স্ট সাহেব আসছেন। হুম, তারা একেবারেই নিবেদিত। শ্রীনিকেতন প্রতিষ্ঠার ক্ষেত্রে 1922 খ্রিস্টাব্দে আলমহার্স্ট কিন্তু
হ্যাঁ, সমস্ত টাকা পয়সা নিয়ে তার, একজন মহিলা থেকে, বিধবা মহিলা থেকে আমেরিকার প্রচুর টাকা নিয়ে তিনি এই শ্রীনিকেতনে এসেছিলেন, কাজ করেছেন। হুম। হ্যাঁ, এবং কয়েক বছর কাজ করার পর তিনি যখন চলে গেলেন আবার দেশে, তখন এই শান্তি নিকেতনের আদলে ডার্নিংটন নামে একটি প্রতিষ্ঠা তিনি করেছিলেন। আচ্ছা। তাহলে রবীন্দ্রনাথ তার এই যে বাংলার সংস্কৃতি সেটাকে ছড়িয়ে দিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ যে বিশ্ব পর্যটক রবীন্দ্রনাথ, বিশ্ব পথিক রবীন্দ্রনাথ, যেখানে গেছেন, কত দেশে গেছেন, বাংলার সংস্কৃতি থেকে তিনি প্রচার করেছেন। একদম। যেমন আমরা ওই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিশাল বিশাল অনেক অনেক আলোচনা আছে সেখানে, যেখানে তিনি সঙ্গী হয়েছেন, যিনি তার ভ্রমণ কাহিনীতে বলছেন কিভাবে ভারতীয় সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্যকে তিনি বিদেশের কাছে, মানুষের কাছে প্রচার করছেন, আবার গ্রহণ করছেন। দেবার নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবীর সাগরে তীরে। রবীন্দ্রনাথের এই শুধু তার কবি চেতনার কথা নয়, শুধুমাত্র তার আবেগের কথা নয়, তার শুধু ভাবনার কথা নয়, রবীন্দ্রনাথ তার কর্মে, তার সাধনায় এবং তার যে পরিকল্পনা, এই সমস্ত কিছুতেই কিন্তু তিনি বাংলার সংস্কৃতিকে পোষণ করেছেন, বাংলার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করেছেন, শুধু স্বদেশেই নয়, সমগ্র বিশ্বে, এবং সমগ্র বিশ্বকেও বাংলার সংস্কৃতির সঙ্গে একটা মেলবন্ধনে একটা অপূর্ব নতুন সংস্কৃতিও তিনি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কাজে রবীন্দ্রনাথ কিন্তু বাংলার সংস্কৃতির ক্ষেত্রে, তাকে প্রচারের ক্ষেত্রে, তাকে প্রসারের ক্ষেত্রে সর্বপ্রথম, সর্ববৃহৎ একটি ভূমিকা পালন করেছেন, এবং আমাদের সেটা পথটাও দেখিয়ে গেছেন। আপনি যেটা বলছেন, যেমন লোক সাহিত্যের কথাই বলুন, ছড়া সংগ্রহের কথা বলুন, অনেক দৃষ্টান্তই তো আমাদের আছে যে লোকজীবনে এই কত যে সংস্কৃতি আছে মৌখিক সাহিত্যের মধ্যে, রবীন্দ্রনাথ সেগুলোকে সংগ্রহ করলেন। এই নিয়ে রবীন্দ্রনাথ যখন এইগুলি নিয়ে সংগ্রহ করছেন, লেখালেখি করছেন, রবীন্দ্রনাথের সমালোচনাও হয়েছে, তার বিরোধিতাও করা হয়েছে, বলে কি নাম গোত্র নেই, এই সমস্ত মানুষের কথা নিয়ে উনি মাতামাতি করছেন, এমন কি আছে এগুলোর মধ্যে, ছড়াগুলোর মধ্যে। রবীন্দ্রনাথ সংগ্রহ করলেন, ছেলে ভুলানো ছড়া নামে সেগুলোকে প্রকাশ করলেন 1907 খ্রিস্টাব্দে লোক সাহিত্য গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে। তো রবীন্দ্রনাথ শুধুমাত্র লেখ্য পরিশীলিত সাহিত্য সংস্কৃতি নন্দন চর্চাই নয়, লোক সাহিত্য, মৌখিক সাহিত্য, যে কথন সাহিত্য, সেটাকেও কিন্তু তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, বিশ্বজনের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আমরা আলোচনায় অবশ্যই থাকবো দর্শক বন্ধুরা। আজ ভাবনায় রবীন্দ্রনাথ, আপনারা বিশেষ অনুষ্ঠান দেখছেন, কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি আমাদের নিউজ ভ্যানগার্ডের আজ 25শে বৈশাখের দিন। তবে তার ফাঁকে প্রণববাবু রয়েছেন আমাদের সঙ্গে, প্রণব সাহা, রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী। তো আমরা যখন প্রণবদাকে যখনই পাই স্টুডিওতে, তখনই আমরা বারবার শুনতে ইচ্ছে হয়, বারবার একদম আবৃত্তি শুনতে ইচ্ছে করে। আর আজ 25শে বৈশাখ, কবিগুরুর লেখা কি কিছু আমরা শুনবো? ঠিক আছে, আমি পড়ছি একটা। অন্তর মম বিকশিত করো, অন্তর তরকে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে। শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো,
নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। বাহ, দারুণ। যতবার শুনি বারবার শুনতে ইচ্ছে করে রবি ঠাকুরের কবিতা, আর তাও প্রণবদার কণ্ঠে। আর নারায়ণবাবু, কালের বিবর্তনে রবি কিরণের দ্যুতি কোথাও কি কম হয়েছে বলে মনে করেন? বর্তমানে বাঙালিদের এই দৈনন্দিন জীবনে কতটা রবি চর্চা হয়? এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে, হুম, এবং প্রণববাবুর অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি থাকবে। কারণ তিনি প্রতিদিন প্রতি সময়ে এই নন্দন চর্চার বিষয়টি নিয়ে নিজে ব্যস্ত থাকেন, এবং অনেক অনেক আহ, আহ, তরুণ তরুণী বা যুবক আগামী যুবতীদের নিয়ে প্রজন্মের উনি কাছে কাজ দিচ্ছেন। করছেন তিনি এই বিষয়টা নিয়ে। ফলে উনি নিশ্চয়ই হতাশার গান করবেন না, কারণ উনি তো প্রতিদিনই দেখছেন ছেলেমেয়েরা আসছে, রবীন্দ্র চর্চা করছে, উনি সংস্কৃতি যুক্ত এটার চর্চা সঙ্গে। করছে, তবু হ্যাঁ, মনে হয় যেন কোথাও একটা দূরত্ব রয়ে গেছে। কিছুদিন আগে একটি আলোচনার সভায় একটি প্রশ্ন হয়েছিল যে এই প্রজন্ম কি রবীন্দ্রনাথকে ততটা মানতে পারছে, রবীন্দ্রনাথকে ততটা কি গ্রহণ হৃদয়ের করতে পারছেন। বন্ধু হিসেবে গ্রহণ করতে পারছে? হুম, কবি বিষ্ণুদে খুব মনে পড়ছে, খুব প্রাসঙ্গিক আজকের দিনও কথাগুলো। তার 25শে বৈশাখ কবি প্রণাম জানাতে গিয়ে তিনি বলছেন হুম, যে তুমি 80 বছরের সূর্যাস্তর সূর্যোদয়ের আকাশ দাও, আলো দাও। হুম, যে 80 বছরের এই যে তার জীবন, হুম, সেখানে বলছেন সূর্যোদয় আর সূর্যাস্তের আলো দাও। সূর্যোদয় সেখানে লাল আভা, সূর্যাস্ত লাল আভা, রঙিন রাঙিয়ে দিয়ে যায় পৃথিবীকে, সুন্দর করে দিয়ে যায়। রবীন্দ্রনাথ তার জীবনের একেবারে শুরুতেই সেই সূর্যকেই, সূর্যের তরিতেই বা সূর্য পারাবার অতিক্রম করেই যেন তিনি মানুষের জীবনে বৃহত্তর জগতে তিনি প্রবেশ করেছেন। কি ব্যাপার? তার একটি কবিতার কথা তো আমরা সবাই জানি, নির্ঝরের স্বপ্নভঙ্গ। স্বপ্নভঙ্গ। তার চেয়েও আরেকটি সুন্দর, আরেকটি খুব মানে ইঙ্গিতপূর্ণ অথবা তাৎপর্যপূর্ণ একটি কবিতা আছে, প্রভাত উৎসব। হৃদয়ে আজি মোর কেমন হৃদয় আজি খুলে গেল কেমনি, কেন গেলি জগৎ আসি সেটা করেছে কোলাকুলি। সেইখানে সেই কবিতার একেবারে শেষ 4টে লাইন রবীন্দ্র দর্শন, রবীন্দ্র মনন, রবীন্দ্র মানসিকতার দিক নির্দেশ তিনি করে দিচ্ছেন। তিনি কোথায় যাচ্ছেন, কোন অভিমুখে তিনি চলছেন। উঠো হে ওঠো রবি, আমারে তুলে লও, অরুণ তরি তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে, আমারে লও তবে। অন্ধকার থেকে তিনি আলোর সন্ধান তিনি পেয়েছেন। সেই আলোর তরিতে বেয়েই তিনি যে আকাশ পারাবার অতিক্রম করে তিনি আরেক নতুন সুন্দর জগতে প্রবেশ করতে চান, প্রবেশ তিনি করতে পেরেছেন। কারণ আপনি শুরুতে বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে পুষ্পিত কাননে, লক্ষ্য করুন শব্দগুলো। রবীন্দ্রনাথ সেই সময়ে তার প্রভাত সঙ্গীত, করিও কোমল, ছবি ও গান, এই সমস্ত কবিতাগুলোর মধ্য দিয়েই সূর্যের বন্দনা, আলোকিত জীবনের কথা, আর সূর্যের এই আলোর তরণী দিয়ে তিনি যেন অনেক অনেক দূর যেতে চান। জীবনের শেষ দিন, অর্থাৎ 30শে জুলাই যেদিন অস্ত্রোপচার হয়েছিল, তার যে অপারেশনটা হয়েছিল,
27শে জুলাই রবীন্দ্রনাথের, আমার মনে হয় রবীন্দ্র দর্শনের, তার জীবনের অপূর্ণতাই বলি, পূর্ণতাই বলি, তার অনুভবের কথাই বলি, অথবা তার নিজের সম্পর্কে যে মূল্যায়নের কথাই বলি না কেন, একটি কবিতায় তিনি খুব সাধারণ শব্দ ব্যবহার করে সাধারণভাবেই তিনি বলে গেছেন, লিখে রাখা হয়েছে, প্রথম দিনের সূর্য। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি, মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিনের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল, হ্যাঁ, নিস্তব্ধ সন্ধ্যায় সাগর তীরে কে তুমি, পেল না উত্তর। আমি কি করতে পেরেছি, আমি নতুন সত্তার আবির্ভাবে কি করতে পেরেছি? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজেই তার পূর্ণতার অভিমুখ বলেছেন। তিনি পূর্ণ কি অপূর্ণ সেই কথাটাও তিনি ছেড়ে দিয়েছেন, তিনি উত্তর তো পেলেন না। সেই সূর্য আলোকিত রবীন্দ্রনাথ, সৌর স্নাত রবীন্দ্রনাথ আমাদের কাছে, অর্থাৎ রবীন্দ্রনাথ তবু যেন অপূর্ণতার কথা বলছেন, আর আমরা বলছি প্রদীপ্ত সূর্য তুমি, ভাস্বর সূর্য তুমি। কাজী রবীন্দ্র মূল্যায়ন রবীন্দ্রনাথ নিজেই করে গেছেন। এখন প্রণববাবু, অনেকেই বলেন, আপনি তো ওই যেটা বলছিলেন নারায়ণবাবু, যে আপনি তো রোজ চর্চার মধ্যে রয়েছেন, রবীন্দ্র চর্চার মধ্যে, আপনি আগামী প্রজন্মকে শেখাচ্ছেন কিভাবে রবীন্দ্র চর্চা করতে হয়। বহু আপনার ছাত্রছাত্রীরা রয়েছে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হয়তো গোটা দেশ জুড়ে বা বিশ্ব জুড়ে, যারা নিজের মতো করে রবীন্দ্র চর্চা করছেন বা তারাও তাদের পরের প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন ছোটবেলায় যখনই রবি ঠাকুরকে পড়তাম, নজরুলকে পড়তাম, তখন ইচ্ছে হতো নিজে আমরা কিছু লিখব। তখন আমরা হয়তো দু এক লাইন লিখতাম, কখনো ফের এবং ছিঁড়ে ফেলতাম। এখন অনেকেই বলেন যে একাংশ তরুণ কবি সাহিত্যিকরা এই রাবীন্দ্রিক পরিমণ্ডল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এটা কতটা সত্যি বলে আপনি মনে করেন, আপনারা দেখছেন, বা এই ধরনের চেষ্টা মানে হলেও কি এটা কেন হচ্ছে? আমি আসলে কি রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে রাখবো, আমি সে কথা কখনো বলবো না। একদম, ওই যে বলছি তো, আমি বলবো পরিবর্তন হবেই, ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথের যে আদর্শ, যে পথ, সে পথে চলবো না, তাহলে কিন্তু আমার ব্যক্তিগত ক্ষতি হবে, লস হবে, যেটাকে বলি। আচ্ছা। কারণ রবীন্দ্রনাথ এমন একটা পথ দেখিয়ে গেছেন, রবীন্দ্র সাহিত্য পড়লে পরে আমার শব্দ চয়ন করতে খুব বেশি কষ্ট হয় না। আচ্ছা। ভাবনার জগতেরও অভাব হয় না। এত মানে ভাবনার জগৎটা এত বড়, ওই বিষয়টাকে নিয়ে যদি আমি আবার ভাবি, তখন কিন্তু আমি আমার মতো করে রচনা করতে পারি। একটা নতুন ভাবনার জন্ম হবে। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়? রবীন্দ্রনাথ এত কিছু করার পরেও রবীন্দ্রনাথ বলেছেন, ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম। এই যে সারেন্ডার, এই সারেন্ডারটুকু রবীন্দ্রনাথ করে গেছেন। কিন্তু আজকে আমি যদি একটা কিছু করি, আমি কিন্তু পরের দিন একটুখানি কলারটা একটু ঝাড়া দিয়ে দেব, তাই না? ওইটা আমাকে রবীন্দ্রনাথের কাছ থেকে সবার আগে আমি কিছু নেব না রবীন্দ্রনাথের কাছ থেকে, শুধু ওই কি করে সারেন্ডার করতে হয় ওইটা যদি নিতে পারি, তাহলে আমার জীবনের, আমার সাহিত্য জীবন হোক, আমার কর্মজীবন হোক, আমার সঙ্গীত চর্চার জীবন হোক, আমার আবৃত্তি চর্চার জীবন হোক, তা অনেকখানি এগিয়ে যাবে। সুতরাং আর কিছু শিখি আর না শিখি, রবীন্দ্রনাথকে আমি আঁকড়ে ধরে রাখি বা না রাখি, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে নিবেদন করেছেন, এই অহংকারকে বর্জন করেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এই কথাগুলো যেন বলতে পারি, তাহলে আমার অনেকটা কাজ হয়ে যাবে।
তাহলে এখন কথা হচ্ছে প্রণব বাবুর সঙ্গে আমি একটু হ্যাঁ অসাধারণ উনি বিশ্লেষণ করেছেন হুম, যে রবীন্দ্রনাথকে যদি আমি জানি, আমার শব্দ চয়ন, আমার ভাবনার আর কোনো অভাব থাকবে না। হুম, সেখান থেকে ওই যে বলছিলাম মহাশূন্যতা থেকে যাত্রা হয় না। হুম, একটা যদি আমার একটা ভিত্তি যদি থাকে, সেখান থেকে যাত্রা শুরু করাটা আমার অনেক সহজ হয়। হুম, সেই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথ আমাদের করে দিয়ে গেছেন। আমি বলি কি যে রবীন্দ্রনাথকে এই প্রজন্মের ছেলে মেয়েরা কতটা পড়ছে, কতটা জানছে, হুম, কতটা নিজের মতো করে বোঝার চেষ্টা করছে, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে সর্বত্রই। রবীন্দ্রনাথের কবিতা কবিতা করছে, নেই। গান করছে, গান করছে কিন্তু নাচ করছে, কিন্তু কিন্তু রবীন্দ্রনাথ তার ভেতরে ঢোকার চেষ্টাটা মানে নিতে পারছে না, মানছে না। কেন পারছে না? আমি একটা কথাই সবসময় বলে থাকি যে এরা আসলে ফটিক চক্রবর্তীকে ভালো করে বুঝতে পারেনি। আচ্ছা, হুম, এরা অমলকে হ্যাঁ ঠিক ঠিক চিনতে পারেনি, জানেনি, তারা পড়েননি। অমলকে তারা চিনতে গান করছে, কিন্তু গান করে নেমেই আবার ওরা বলছে এই গাইলাম, রবীন্দ্রসঙ্গীত করলাম না। তাকে বুঝিয়ে দিতে হবে যে রবীন্দ্রসঙ্গীত মানে একটা কণ্ঠের চর্চা নয়, হুম, একটা গান গাওয়া নয়। রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়েই আমার চেতনার রঙকে আমি গাঢ় করে তুলতে পারি। শুধু আবেগ নয়, হুম, আমার মনন, আমার ভাবনা, আমার চিন্তার জগৎ, আমার অনুধ্যানের যে জগৎ আছে, সেটাকে আমি আরো অনেক গভীর করে তুলতে পারি। ওই জায়গাটাতেই নিয়ে যেতে হবে। আচ্ছা, একটি মেয়েকে যদি বুঝিয়ে দেওয়া যায় হুম, যে নিরুপমার জীবনের যে পরিণতিটা তোমার কি ভালো লাগে, হুম, আমি প্রশ্ন করেছি অনেককে, মেয়েকে, না স্যার ভালো লাগেনি। তাহলে কেন ভালো লাগেনি? রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন? তাহলে হৈমন্তী পড়ো, তাহলে অপরিচিতার কল্যাণী তোমাকে জানতে হবে। হুম, তাহলে পণ প্রথার বিরোধী রবীন্দ্রনাথ করেছেন, ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথ কি কি বলতে চেয়েছেন সেটা জানতে হবে, সেটা সেই বুঝতে হবে। বিষয়টাকে জানতে হবে। আর আমি বলছি যে দেখো রবীন্দ্রনাথ কত আধুনিক। আমরা চিন্তা করছি রবীন্দ্রনাথ আধুনিক আধুনিক আধুনিক, আমি আরো চিন্তা করব। ভাবো তাহলে ল্যাবরেটরি পড়ো, হুম, রবিবার পড়ো, ল্যাবরেটরি সোহিনী। আমার তো মনে হয় না এমন একটি চরিত্র আমরা এখন পর্যন্ত তৈরি করতে পেরেছি। হুম, তাহলে রবীন্দ্রনাথ কোথায়? ঘরের বাইরের নিখিলেশ আর সন্দীপকে যদি আমি না জানি, আর চার অধ্যায়ের এলাকে যদি আমি না জানি, অতীতকে যদি আমি না জানি, না, তাহলে কিন্তু আমি আমার স্বাধীনতার বিষয়টাকে কি জানবো? প্রশ্ন হচ্ছে যে আজকের এই ব্যস্ত জীবনে বিষয়- না, না, ব্যস্ততা, আমি যতই রবি রবীন্দ্রনাথকে- ঠাকুরকে কতটা জানা যাবে বা রবি না, ঠাকুরের খুব সাহিত্য সংক্ষেপে। কতটা আমরা পড়ে উঠতে পারছি সংক্ষেপে আজকের জানার জন্য প্রজন্ম? তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করে দিতে হবে। হুম, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি আমার জীবনে, আমি কথাটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমাদের সময়ে ক্লাবে ক্লাবে যে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হতো, এখনকার চেয়ে কিন্তু কম নয়। হুম, সেই অনুভূতিটা আজকে সকালে আমার ভীষণ ভীষণ ভাবে আমাকে আবেগপ্রবণ করে তুলেছে। হুম, যে বাংলা সংস্কৃতি বলয় আয়োজিত যে দীর্ঘ দীর্ঘ তোর একটা লম্বা প্রভাতে ফেরি হয়ে গেল। হুম, হ্যাঁ, 1000-এর বেশি যে শিল্পী, লেখক, সাহিত্যিক, সংস্কৃতি প্রেমিক, রবীন্দ্র অনুরাগী মানুষ এই সকালবেলা এসে রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্য, রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য পায়ে পায়ে প্রভাতে ফেরিতে সামিল হয়েছে। এই আবেগ আমার ঠিক এমনি ভাবে অনেক বছর আগে তৈরি হয়েছিল। হুম, পাড়ারই একটি ক্লাবে রবীন্দ্র জন্ম জয়ন্তী হবে। আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র। মাইকের সামনে দাঁড়িয়ে বলার তখন অভ্যাসটা বা সাহস, আমাদের সুযোগ কম ছিল তখন। হুম,
আমি বললো আমি একটা আবৃত্তি করব, লম্বা তালিকা হয়েছে। ক্লাবের একজন বলছে একটু আদর করতো আমাকে সবাই, বলছে ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো, তবে একটু দেরি হবে, আসবে, ঠিক আছে। গেলাম, বাবাকে বললাম, বাবাকে তাহলে বলো পাঠ্য বইয়ের একটি কবিতা 2 বিঘা জমি। বাবা বলছে যে কবিতাটা পড়েছো, মুখস্থ করেছো তো? বলে এটা করো। এবার বাবা একটু একটু করে বুঝিয়ে দিলেন। আর উপেন সম্পর্কে আমার একটা ভীষণ ভাবে একটা সহানুভূতি, আমার সেই বালক মনি যেন কেমন একটা একটা অনুভূতি তৈরি হয়েছিল। উপেন এমনি ভাবে নির্যাতিত হয়েছিল বলেই উপেনকে যেন আমি ওই যে জেনেছিলাম আজও ভুলিনি। তাই আমি বলি যে শুধু পড়ানো নয়, শুধু নন্দন চর্চা নয়, রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন, আমার জীবনের সঙ্গে রবীন্দ্রনাথ কিভাবে জড়িয়ে আছেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমি কেন চলতে পারছি না, সেই বিষয়টাকে যদি আমি ধরিয়ে দিতে পারি, এই যে প্রজন্মের ছেলে মেয়েরা আমরা যে একটা রবি ঠাকুরের গ্রহণযোগ্যতা আরো হয়তো অনেক বেশি বেড়ে যাবে আজকের প্রজন্মের কাছে। তবে এটাও ঠিক, আরেকটা জায়গায় একটু আলোকপাত চাইবো আপনাদের দুজনের। প্রণববাবু, আপনার প্রথম প্রণব, এই যে অনেকেই বলেন যে রবীন্দ্র সাহিত্য উচ্চ সংস্কৃতি বা হাই কালচারের, অতি সাধারণ বাঙালিরা রবীন্দ্র সাহিত্য খুব একটা বেশি বোঝে না, এটা কতটা ঠিক বলে? একদম মানি না। এটা প্রণব বাবু বলবেন, কিন্তু আমিও বলবো একদম মানি না কথাটা। রবীন্দ্রনাথকে তো পড়তে হবে, পরে তো আমি জানবো সেটা উচ্চ না মধ্য না নিম্ন। অনেকেই বলেন যে আমাদের দৈনন্দিন চর্চার মধ্যে রবি ঠাকুরের মানে সংস্কৃতিটা অনেক বেশি ওপরের সংস্কৃতি, উচ্চ সংস্কৃতি, সেখানে দৈনন্দিন চর্চা করা যায় না। ঠিক আছে, আমি মেনে নিলাম ওপরের সংস্কৃতি, তাহলে আমি মানুষ হিসেবে আমার আগ্রহটা কি থাকবে? ক্রমশ ওপরে যাওয়া। তাহলে আমি কেন সেই সাহিত্যটাকে, সেই সংস্কৃতিটাকে চর্চা করে নিজেকে উপরে নিয়ে যাবো না? উচ্চ বলে আমি সেখানে উচ্চতায় যাবো না কেন? আমি তো গেলে পরে, আরে সমুদ্রের তলদেশে গেলে পরেই তো বোঝা যায় কি আছে, আর নয়তো উপরে তো সমুদ্রের জল, যে নোনা জল, কিন্তু সেই নোনা জলের তলায় যে সম্পদ রয়েছে সেই সম্পদ তো আমাকে দেখতে হবে গিয়ে, তাই না? আমাকে স্বাদটুকু আসলে আমরা কি করি, আমরা হয়তো জানি না, যারা এই কথাগুলো বলেন তারা রবীন্দ্র সাহিত্যটাকে যদি মন দিয়ে যদি একটুখানি পড়েন, আর বলবেন না। না, আজ সংস্কৃতির ক্ষেত্রে উচ্চ নিচু এই যে একটা মানে ভেদাভেদ, মানুষ বা একটা সীমা রেখা টেনে দেওয়া, এটাও ঠিক না। তাহলে ওই যে বলছিলাম প্রথম সাহিত্য, রবীন্দ্রনাথ তো কম আঘাত সহ্য করেননি। কন্যাদায় গ্রস্থ পিতা, উনি উচ্চ সাহিত্য কি করে করবেন? উনি তো নিজের জীবনের অভিজ্ঞতাটুকুই লিখেছেন, আর লিখেছেনও তাই। হ্যাঁ, সেটাকে অলংকার প্রয়োগ হয়তো করেছেন উনি ওনার মতো করে, আমাকে সেই অলংকারটুকু জানতে হবে। না, এই প্রণব বাবুর কথা একটি শব্দ আমি ব্যবহার করি, কি সুন্দর কথাটা, যে কথাটা আমি মানে আমার মনে হয়েছে যে সংস্কৃতির উচ্চ নিচ বলতে আমার মনে সংস্কৃতি, কারণ তাহলে তো কথন সাহিত্য যা আছে সেইটাকে নিচু বলে আমি অবজ্ঞা করে দূরে না। সেই শেক্সপিয়ার, মিল্টন, তারপরে হোমার, দান্তে, ভার্জিল, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, আরো অজস্র অজস্র যে সমস্ত লেখক, কবি, সাহিত্যী সংস্কৃতির জগতে, সাহিত্যের জগতে একটা ইতিহাস তৈরি করেছেন, তারা এক দলে। আর যে বাউল গান করেন, আর যে ছৌ নৃত্য করেন অথবা মুখোশ নৃত্য করেন, আমরা কি ভাগাভাগি করে দিচ্ছি কিনা, আমরা আড়াআড়ি টেনে দিচ্ছি কিনা, যিনি কবি গান করেন, তাহলে কি সেটা নিচু? কাজে সীমারেখা নেই। উনি বলছেন শব্দ ভাবের জন্য রবীন্দ্রনাথ আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। একটা লাইন বললে মানে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা দেখুন তো, যে হঠাৎ দেখা, এই কবিতাটি যদি কোনো অল্প বয়সের ছেলে মেয়ে পড়ে, তার মধ্যে একটা রোমান্টিক একটা ভাবনা আসবেই। যদি পড়ে, সে মনোযোগ দিয়ে যদি পড়ে ক্যামেলিয়া, একটা রোমান্টিক ভাবনা আসবেই। শেষের কবিতা পড়লে সে আসবেই, পড়তে হবে, না পড়ে আমি হবে। এখানে একটা লাইন দেখুন, হঠাৎ দেখা কবিতায়,
যে মেয়েটির কাছে অব্যক্ত প্রেম ছিল, সে মেয়েটির সঙ্গে রেলের কামরায় যখন হঠাৎ দেখা হয়ে গেল, বলছে চেনা জিনিসকে জানলাম অচেনার গাম্ভীর্যে। দেখুন তো, এই যে কথাটা রবীন্দ্রনাথ আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে চেনা জিনিসকেও আরো সুন্দর করা যায়, আরো অপূর্ব করা যায়, যেটাকে আমরা ক্লাসিক লিটারেচার বলছি, ধ্রুপদ সাহিত্য বলছি। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে এখন। আজকের একটা শেষ জায়গায় আলোকপাত চাইবো আপনাদের, ছোট্ট করে, একদম ছোট্ট করে। ধুলো পড়ছে বইয়ের তাকে, প্রণববাবু, নারায়ণবাবু, মানুষের জীবনের এই ইঁদুর দৌড়ের ব্যস্ততায় হাতের মুঠোয় যখন টেকনোলজি, তখন আজকের এই পৃথিবীতে রবি ঠাকুর কিভাবে প্রাসঙ্গিক? ভীষণভাবে প্রাসঙ্গিক। আমার আগামী প্রজন্মকে যদি সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে চাই আমি বলবো প্রত্যেককে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র দর্শন, রবীন্দ্র চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করুন। অন্যথায় চতুর্দিকে ওই যেটা বলছে আমাদের যা টানছে, সেই নেগেটিভিটি আমাদের যেভাবে টানছে, রবীন্দ্রনাথ কিন্তু তার থেকে মুক্তির একটা বিশাল উপায়। আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আরো বেশি করে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করি। তাহলে আপনার আমার সমাজের, আমার রাজ্যের, আমার দেশের মঙ্গল সাধন সম্ভব হবে। একদম। নারায়ণবাবু, রবীন্দ্রনাথকে নিয়ে আমার মনে হয় যে অতিরিক্ত আমাদের যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা শুধুমাত্র আমার বস্তু জগৎকেই চেনায়, এই আকাঙ্ক্ষা বোধ অনেকটা দায়ী। কিন্তু তবু আমি বলি আকাঙ্ক্ষা থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে রবীন্দ্রনাথ বাদ গেলে তো আমার জীবনের আকাঙ্ক্ষাও একদিন অপূর্ণ থেকে যাবে। কারণ রবীন্দ্রনাথের মতন ব্যক্তিও বলছেন, ওই যে বলছেন যে মেলেনি উত্তর, তাহলে সেও যে আকাঙ্ক্ষার চূড়ান্ত শিখরে পৌঁছেও দেখবে একটা অতৃপ্তির তাকে তাড়না করবে। একদম। এই যে অশেষ করেছো তুমি, এটা তো রবীন্দ্রনাথের শুধুমাত্র একটা কথা নয়, একটা জীবন দর্শনের কথা। আমি যা পেয়েছি, আমার অনেক পেয়েছি, আমার অশেষ হয়েছে। এই যে জীবন দর্শনটাকে তৈরি করা, রবীন্দ্রনাথকে একান্ত ভাবে জানতে হবে, আপন আপন ভাবনায় জানতে হবে, রবীন্দ্রনাথকে আত্মস্থ করতে হবে। আমি বলবো না যে রবীন্দ্রময় হয়ে যাও, আমি বলবো সচেতন ভাবে রবীন্দ্রনাথকে জানো, রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। বলুন, রোমান্টিকতা বলুন, সাহিত্য বলুন, ইতিহাস বলুন, সমবায় নীতি বলুন, পল্লী পুনর্গঠন বলুন, বিশ্ব মানবতা বলুন, হ্যাঁ, স্বদেশ ভাবনা, কোথায় নেই রবীন্দ্রনাথ? সব জায়গায় চিনিয়ে দিতে হবে। একদম সব জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। আমরা অনুষ্ঠান শেষ করব, যেতে যেতে প্রণবদার শুনবো আর কিছু আমরা ছোট্ট করে। আমি ছোট্ট একটা কবিতা একদম। তুমি নব নব রূপে এসো, এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়ানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজ আমাদের আজকের এই 25শে বৈশাখের এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ নারায়ণবাবু আপনাকে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, লোকে বলে এই পৃথিবীতে কেউই সমালোচনার ঊর্ধ্বে নন, তাই বিশ্বকবিকে নিয়েও নানান সমালোচনা মাঝে মধ্যেই আমরা শুনি। তবে এটা বাস্তব, রবীন্দ্রনাথ ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। তাই সমালোচনা নয়, বরং আমাদের সৃষ্টিশীল মনের শুদ্ধতা দিয়ে রবীন্দ্র চর্চা করতে হবে। আর যতদিন বাঙালি ও বাঙালির মনে সাহিত্য সংস্কৃতি চর্চা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। তাই বিশ্ববরেণ্য কবিকে আজ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয়েছে।
তবে এই মুহূর্তে দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।